খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 23 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। চাকদহে ঘর থেকে উদ্ধার বধূর মৃতদেহ, উধাও গয়না, চুরির উদ্দেশ্যে খুন। অক্টোবরে কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, জানালো নবান্ন। জিএসটির ক্রেডিট আমারই, খিদিরপুরে পুজো উদ্বোধনে মোদী সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর। উৎসবের মরশুমে তুচ্ছ ঘটনায় উত্তপ্ত আসানসোল, বাজি ফাটানো নিয়ে মারামারিতে আহত 5। বিজেপি হারলে জিএসটি শূন্য হবে, তীব্র কটাক্ষ অভিষেকের। ডানকুনিতে তৃণমূলের রদবদল হতেই যুব সভাপতিকে দুষ্কৃতী আখ্যা কাউন্সিলরের, ভর্ৎসনা কল্যাণের। তৃতীয়া থেকেই শুরু হবে বৃষ্টির খেলা, পুজোর স্পষ্ট আপডেট দিল হাওয়া অফিস। ছাগলে গাছ খেয়েছিল, 1.5 মাস পর বদলা, মালকিনকে এলোপাথারি কোপালো প্রতিবেশী। যোগিনের মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র, ফের ময়নাতদন্তের নির্দেশ হেমন্তের। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। ঘর থেকে উদ্ধার হলো এক গৃহবধূর মৃতদেহ, তার গয়নাগাটিও উধাও বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ এলাকায়। মৃতার নাম মমতা চক্রবর্তী, তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। চাকদহ থানার পুমলিয়া এলাকার বাসিন্দা বছর 43-এর মমতা চক্রবর্তী। তার স্বামী সমীর চক্রবর্তী কর্মসূত্রে মধ্যপ্রদেশে থাকেন। সেখানে তিনি একটি হোটেলের ম্যানেজার পদে নিযুক্ত আছেন বলে খবর। তাদের একমাত্র সন্তান সোহন চক্রবর্তী অন্ধ্রপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে MBA করার জন্য রয়েছেন বলে খবর। ছেলে এবং স্বামী ভিন রাজ্যে থাকায় চাকদহের দোতলা ওই বাড়িতে মমতা একাই থাকতেন। একতলায় এক মহিলা তার সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন বলে খবর। পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে ছেলে সোহন মাকে অনেকবার ফোন করেছিলেন, কিন্তু মোবাইল ফোন বেজে গেলেও মমতা একবারও ফোন ধরেননি। রবিবার সকালেও একাধিকবার ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। মায়ের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে ছেলে নিচের ভাড়াটিয়াকে ফোন করেন। সেই ফোন পেয়ে উপরে উঠে দেখা যায় খাটের উপর হাত পা ছড়ানো অবস্থায় চিত হয়ে পড়ে রয়েছেন মমতা চক্রবর্তী। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চাকদহ থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা সোনার গয়না পরতেন। সেই গয়না তার শরীরে ছিল না। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, গলাতেও দাগ রয়েছে বলে খবর। তাহলে কি ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে? কেউ বা কারা পরিবারের অন্যদের নজর এড়িয়ে উপরে উঠেছিল? সোনার গয়না চুরির জন্যই কি এই খুন, নাকি ব্যক্তিগত আক্রোশ ওই মহিলাকে খুন করা হলো, সেই প্রশ্নই উঠছে। পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে। সোমবার কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের তরফে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খোঁজার চেষ্টা করছে। পুজোর আগে এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর মাস মানেই বাড়তি খরচ, সেই কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত রাজ্যের। নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের জয় বাংলা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মিলবে অক্টোবর প্রথম সপ্তাহে, অর্থাৎ লক্ষ্মী পুজোর আগেই লক্ষ্মী লাভের সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত 26শে সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে, চলবে আগামী 7ই অক্টোবর পর্যন্ত। সেই কারণে আগেই মাসের বেতন আগাম মিটিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল নবান্ন। অন্যদিকে সেপ্টেম্বর মাসের জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মারফত যাবে বলেই জানানো হয়। বলা হয়, আগামী 1 অক্টোবর দেওয়া হবে টাকা। এর জন্য বিভিন্ন দপ্তরের ডিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটরস অফ ডিপোজিট অ্যাকাউন্টসগুলিকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে নির্দেশও দেয় অর্থ দপ্তর। এবার অক্টোবর মাসের জয় বাংলা এবং লক্ষ্মীর ভান্ডারের টাকাও আগাম দেওয়ার কথাই জানালো নবান্ন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, উপরিউক্ত 2 প্রকল্পের অক্টোবর মাসের টাকা অক্টোবরের প্রথম সপ্তাহেই পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। বলে রাখা প্রয়োজন, ভোটমুখী বাংলায় বাঙালির মন জয়। পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী চলতি মাসের 26 তারিখ হাতে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সোমবার থেকে নতুন জিএসটি হার লাগু হয়েছে। পুজোর আমেজে যা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। জিএসটি হার নিয়ে মোদী সরকারের দাবিকে খারিজ করে এদিন খিদিরপুর 25 পল্লীর মণ্ডপে
দুর্গাপুজোর উদ্বোধনে মঞ্চ থেকে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, এই জিএসটি হ্রাসে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি প্রথম ইন্স্যুরেন্স থেকে জিএসটি তোলার দাবি তুলেছিলাম। রান্নার জিরেতে জিএসটি, হিরেতে নয়। এটাই তো এদের ন্যায় বিচার। জীবনদায়ী ওষুধেও কর বসানো হয়েছে। আমাদের প্রতিবাদেই জিএসটির নিয়মে বদল আনতে বাধ্য হয়েছে। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে মমতা বলেন, ক্রেডিট নিচ্ছেন একজন, আত্মনির্ভরের কথা বলছেন, অথচ রাজ্যের টাকা ফেরত দিচ্ছেন না। 100 দিনের কাজ থেকে আবাস যোজনা সব বন্ধ। সোমবার থেকে দেশ জুড়ে জিএসটির নয়া নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে প্রচারে নেমেছে বিজেপি। প্রধানমন্ত্রী বলছেন, জিএসটি বাঁচাও আর ক্রয় করো। এই উৎসবের আনন্দের সঙ্গে এটা আরও একটা আনন্দের সংবাদ, যার পাল্টা জবাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা। জিএসটি লাগু করে কেন্দ্র গরিব মানুষের সর্বনাশ করেছিল আর রাজ্যগুলো থেকে টাকা তুলেছিল। ওদের এক পয়সাও খরচ হয়নি, অথচ এখন কৃতিত্ব নিতে আসছে। আদতে জিএসটি নিয়ে কেন্দ্র যে মিথ্যে প্রচার করছে তা জনতাকে জানাতে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে শীঘ্রই সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। উৎসবের মরশুমের চারপাশে আনন্দের মাঝে তুচ্ছ ঘটনা ঘিরেও তুমুল অশান্তির আবহ আসানসোলে। বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাদানুবাদ, আর সেখান থেকেই শুরু মারপিট। রবিবার রাতে উত্তর আসানসোলের ধাদকার এলাকায় এই ঘটনায় আহত অন্তত 5, হাসপাতালে চিকিৎসাধীন সকলে। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সিং পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের বাড়ির দরজার সামনে ক্রমাগত বাজি ফাটান প্রতিবেশী যাদব পরিবারের শিশুরা। তাদের বারণ করা হলেও শোনেনি বলে অভিযোগ। সিং পরিবারের পাল্টা অভিযোগ, যাদব পরিবারের বড়রা এসে শিশুদের বেশি বাজি দিয়ে যান। তা বাজি ফাটানোয় উস্কানি বলেই দাবি সিং পরিবারের সদস্যদের। যাদবদেরও দাবি, তাদের বাড়িতে থাকা গাড়ির নিচেও ফাটানো হয় বাজি। ডিজেল চালিত ওই গাড়িতে আগুন ধরে যাওয়ার আশঙ্কায় প্রতিবেশীদের অভিযোগ জানাতে গেলে বেড়ে যায় বিবাদ। জানা গিয়েছে, বচসা চলাকালীন যাদব পরিবারের প্রায় 20 জন এসে হামলা চালায়। লাঠির আঘাতে মাথা ফাটে সিং পরিবারের অনেকের। এই ঘটনায় যাদব পরিবারের 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর থেকে বেপাত্তা ওই পরিবারের সব পুরুষ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান, ওই দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে আগে থেকেই বিবাদ ছিল। উৎসবের মরশুমে বাজি ফাটানোকে কেন্দ্র করে সেই পুরনো বিবাদই উস্কে উঠেছে, যা এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছল। বিবাদ থেকে একজনের আহত হওয়ার ঘটনায় হতাশ দুই পরিবারের সদস্যরাই। দেশ জুড়ে জিএসটির হার কমিয়েছে কেন্দ্রীয় সরকার। 22 সেপ্টেম্বর থেকে নতুন হার লাগু হওয়ায় আমজনতা অনেকটাই স্বস্তিতে। কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, জিএসটি কমানোর কৃতিত্ব তাঁর। তিনি এই দাবি প্রথম তুলেছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বিঁধলেন বিজেপিকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, গত লোকসভা নির্বাচনে বিজেপি 303টি আসন থেকে 240 আসনে নেমে এসেছে। সেই বিপর্যয়ের জন্যই কেন্দ্রীয় সরকার জিএসটির হার কমাতে বাধ্য হয়েছে বলে খোঁচা অভিষেকের। সোমবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার গাইড ম্যাপ উদ্বোধনে হাজির ছিলেন অভিষেক। সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জিএসটি বচত উৎসব হবে। তাহলে 2017 সাল থেকে জিএসটি লুট উৎসব চলছে। তাদের কথার মানে তো সেটাই। এরা এখন চাপে পড়েছে, 240 আসনে নেমেছে, সেই কারণেই এসব করছে। সুতরাং বিজেপি হারলে ট্যাক্স কমবে, বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে। দিনের আলোর মতো পরিষ্কার। অভিষেকের ব্যাখ্যা, বিজেপির আসন কমলে জিএসটি আরও কমতে পারে। 7টি আসন কমায় জিএসটি 28 থেকে 18 হয়েছে। 200 আসনে নামলে জিএসটি 9% হতো, আর বিজেপি হেরে গেলে জিএসটি শূন্য হয়ে যাবে। শুধু জিএসটি নয়, অভিষেক এদিন এনআরসি থেকে নোটবন্দি সব ইস্যুতে বিজেপি সরকারকে বেঁধেন। তিনি জানান, এনআরসির গ্রহণযোগ্যতা নেই। নোটবন্দির জন্য 140 জন লোক মারা গিয়েছে। কৃষি বিলের কারণে 750 জন কৃষক আত্মহত্যা করেছে। সুতরাং মানুষ সবই বুঝতে পারছে। ব্লক স্তরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের সিদ্ধান্তের পরে ডানকুনি শহরে আলোড়ন। শহরের যুব সভাপতি হিসাবে জিয়ারুল আকনের নাম ঘোষণার পরে তোপ দাগেন তৃণমূল কাউন্সিলর সূর্যকুমার দে। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, জিয়ারুল একজন দুষ্কৃতী। বাজে ছেলেকে যুব সভাপতি করা হয়েছে, ওকে কেউ মানবে না। ও বারে গিয়ে টাকা ওড়ায়। দলের এক কাউন্সিলরের এমন মন্তব্যে পুরো ডানকুনি শহরে আলোড়ন পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের অনেকেই কাউন্সিলর সূর্যকুমারের পাশে দাঁড়ান। সিপিআইএম ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক মনোজ গায়েন বলেন, যে দলকে জনগণ চোর, দুর্নীতিগ্রস্ত বলছিল, আজ তাদেরই কাউন্সিলর সেই কথাই বলছেন। এটা ভালো কথা।
অন্যদিকে এলাকার বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তীর কথায় প্রত্যেক মানুষ জানে তৃণমূল মানে কি। মানুষ এদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে। অভিযুক্ত জিয়ারুল আকুন অবশ্য পুরো বিষয়টি তৃণমূল পরিবারের বলেই হালকা করে দেন। তিনি বলেন, এটা পরিবারের ব্যাপার, দাদা ভাইয়ের ব্যাপার, হয়তো তার রাগ হয়েছে, সেটা বসে মিটিয়ে নেব, বাইরের লোকেদের সামনে কোনো কথা বলবো না। রবিবারের এই কোন্দল যে সোমবার পুরোপুরি মেটেনি তা বোঝা গেল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। সোমবার চণ্ডীতলায় পুজোর বস্ত্র বিতরণে এসেছিলেন সাংসদ। এখানে তিনি বলেন, আমি কিছু পেলাম না বলে যদি কেউ দলের বিরোধিতা করে সে দলের শত্রু। উপর থেকে যা লেখা আছে তাই হবে, সবাই সবকিছু পায় না, আমিও কি সবকিছু পাই? শুধু ডানকুনি নয়, তৃণমূল সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে উত্তরপাড়া, চুঁচুড়া সহ জেলার অন্যান্য ব্লক শহরের কর্মীদের মধ্যেও শোরগোল পড়ে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানান কথা লেখেন। নেতৃত্ব কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন সেটাই এখন প্রশ্ন। শেষ মুহূর্তে পুজোর প্রস্তুতি চলছে। পুজোয় বৃষ্টি হবে কিনা এ নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। তবে এরই মধ্যে দুঃখের খবর দিল আলিপুর আবহাওয়া অফিস। এবারের পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিল ওয়েদার অফিস। জানা যাচ্ছে উৎসবে ভোগাবে জোড়া নিম্নচাপ, কারণ বঙ্গোপসাগরে আবার সৃষ্ট হচ্ছে নিম্নচাপ, আর তার জেরেই পুজোর দিনগুলো ভোগাবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস বলছে, সোমবার কলকাতা সহ দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে। মূলত কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার কিছু অংশে বৃষ্টি হবে। আবহাওয়া অফিস একদম স্পষ্ট করে দিয়েছে, তৃতীয়ায় বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হবে। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গন্তব্য ওড়িশা, অন্ধ্র উপকূলে। মূলত পুজোর শেষ দিকে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে সব জেলায়। 25শে সেপ্টেম্বর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। প্রতিবেশী মহিলার ছাগল বাড়িতে ঢুকে গাছ খেয়েছিল বলে অভিযোগ। সে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ হয়। প্রায় 1.5 মাস আগে হওয়া এই ঘটনার জেরে ওই প্রতিবেশী মহিলাকে রাস্তায় একা পেয়ে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ মারা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার ঝিটকিপোতা এলাকায়। জখম আসিয়া শেখ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে আসিয়া শেখের পোষা ছাগল প্রতিবেশী সাজিদুল খানের বাড়িতে ঢুকে গাছ খেয়ে ফেলেছিল বলে অভিযোগ। তাই নিয়ে দুজনের মধ্যে বিস্তর গোলমালও হয়। ওই মহিলার ছেলের একটি মুদি দোকান রয়েছে, সে দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে বিষয়টি নিয়ে আর তেমন জলখোলা হয়নি বলেই খবর। দুজনের মধ্যে ঘটনার মীমাংসাও হয়েছিল বলে খবর। এরই মধ্যে ঘটল এই ঘটনা। জানা গিয়েছে, সোমবার সকালে রাস্তার উপর দাঁড়িয়েছিলেন আসিয়া শেখ। আচমকায় পিছন থেকে অস্ত্র নিয়ে, অর্থাৎ ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হল। এলোপাথারি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আসিয়া শেখ। ঘটনা দেখে আশেপাশের থেকে অন্যান্যরা ছুটে আসেন। খবর দেওয়া হয় আক্রান্তের বাড়িতে। তাকে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। কোতোয়ালি থানায় আক্রান্তের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে পুলিশ। কিংবদন্তি অসমিয়া গায়ক জুবিন গর্গের মৃত্যুর নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র আছে? ক্রমশ এই সন্দেহ জোরালো হচ্ছে গায়কের ভক্তদের একাংশের মধ্যে। আর তাই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সোমবার জুবিন গর্গের দেহের নতুন করে ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার সকাল 7:30টায় গুয়াহাটি মেডিকেল কলেজ এইমস গুয়াহাটির একটি চিকিৎসক দলের তত্ত্বাবধানে ময়না তদন্ত করা হবে। উল্লেখ্য, গত সপ্তাহে সিঙ্গাপুরের লাজারাস দ্বীপে সাঁতার কাটার সময় খিচুড়িতে আক্রান্ত হয়ে 52 বছর বয়সী জুবিন গর্গের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্কুবা ডাইভিং এর সময় দুর্ঘটনায় জুবিনের মৃত্যু হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা বলেন, সিঙ্গাপুর হাই কমিশন কর্তৃক প্রেরিত মৃত্যু শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে ডুবে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। তবে তিনি পরিষ্কার করেন, এটি কোনো ময়না তদন্তের রিপোর্ট নয়। ময়না তদন্তের রিপোর্ট আলাদা এবং মৃত্যুর শংসাপত্রও আলাদা। আমরা নথিপত্র সিআইডিতে পাঠাবো। অসম সরকারের মুখ্য সচিব যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্তের রিপোর্ট পেতে সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করছেন। অন্যদিকে অসমের কামারকুচি এনসি গ্রামে কিংবদন্তি গায়কের শেষকৃত্যের প্রস্তুতি চলছে, যা আগামীকাল সকালে সম্পন্ন হওয়ার কথা। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।